বন্ধুরা, আজ এই ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকারে হয় সেটা আমি আজ আপনাদের বলবো। বন্ধুরা, ভারতের ভিতরে কমার্শিয়াল ব্যাংক মোটামুটি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। পাবলিক এবং ন্যাশনালাইজড ব্যাংক, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি। প্রাইভেট ব্যাংক, যেমন এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, ফেডারেল ব্যাংক ইত্যাদি। ফরেন ব্যাংক, যেমন সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, আরবিএস ব্যাংক ইত্যাদি। এই তিনটি ক্যাটাগরির ব্যাংক ভারতের ভিতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার অপশান দেয়, কিন্তু যেসব ব্যাংক অ্যাকাউন্ট অফার করে সেটাও কয়েক প্রকারের হয়, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, এনআরআই অ্যাকাউন্ট। এইসব বিভিন্ন রকমের ব্যাংক অ্যাকাউন্টের আলাদা আলাদা বেনিফিট এবং সীমাবদ্ধতা হয়, যে বিষয়ে আমাদের বেসিক নলেজ থাকা উচিত। এবং এখন এখানে প্রশ্ন আসে যে এইসব যে অ্যাকাউন্ট আছে এর মধ্যে কি পার্থক্য আছে, কোন অ্যাকাউন্ট কার জন্য বেটার হবে। তো সব থেকে প্রথমে আমরা কথা বলবো সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে। তো যে সেভিংস অ্যাকাউন্ট হয় ওটা নর্মালি রিটেল কাস্টমার ওপেন করে। নর্মালি মানে সাপোজ ধরুন আপনি এবং আমি, এবং সেভিংস অ্যাকাউন্টে নর্মালি যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটা হলো 3% ইন্টারেস্ট পাওয়া যায়। এবং যদি সেভিংস অ্যাকাউন্টের জায়গায় আমরা কারেন্ট অ্যাকাউন্টের কথা বলি, তো কারেন্ট অ্যাকাউন্টও সেভিংস অ্যাকাউন্টের মতোই হয়, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। তো আপনি নর্মালি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এবং যদি আপনি চান তো কারেন্ট অ্যাকাউন্টও ওপেন করতে পারেন। তো দেখুন, কারেন্ট অ্যাকাউন্ট নর্মালি ওই সব লোক ওপেন করায় যেসব লোকেদের নাম্বার অফ ট্রানজ্যাকশান মানে লেনদেনের সংখ্যা খুব বেশি হয়। নর্মালি যেমন ধরুন কারো কোনো ব্যবসা আছে, কারো কোনো ছোট ব্যবসা আছে, তো ওই সব লোক নিজের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করিয়ে নেয় এবং ওই অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করতে থাকে। তো এখানে পার্থক্য একটাই যে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট আপনি পাবেন, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট আপনি পাবেন না। তো এখন আমরা কথা বলবো রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিষয়ে। তো রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট হয় কি, ধরুন আপনি 100 টাকার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করালেন, তো আপনার কি হবে, প্রতি মাসে 100 টাকা আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে যেতে থাকবে। এবং আপনি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট যত বছরের জন্য করবেন তত বছর বাদে ওই টাকা ইন্টারেস্টের সাথে পেয়ে যাবেন। আপনি সাপোজ ধরুন রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করালেন 3 বছরের জন্য, তো 3 বছর পর্যন্ত কি হবে, 100 টাকা করে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে এবং জমা হতে থাকবে আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে। এবং ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্ট দেওয়া হয় ওই একই ইন্টারেস্ট রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে পাবেন। তো নর্মালি যে ইন্টারেস্ট পাবেন সেটা হলো 5% থেকে 6%-এর মধ্যে। এর মধ্যে টাকা আপনি তখনই তুলতে পারবেন যখন আপনার ম্যাচুরিটি পিরিয়ড হয়ে যাবে। যদি আপনি ম্যাচুরিটি পিরিয়ডের আগে টাকা তুলতে চান তো ব্যাংক 1% ইন্টারেস্ট কেটে নেবে। তো এটা হয়ে গেল রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এবার আমরা কথা বলবো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের বিষয়ে। তো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কি হয়, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, এখন আপনি ভাবছেন যে আমি এই 50,000 টাকায় কি করব। তো আপনি কি করলেন, একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করলেন 50,000 টাকা। এখন এই 50,000 টাকায় যে ইন্টারেস্ট পাবেন সেটা অনেক বেশি পাবেন, কারণ নর্মালি যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখতেন তো আপনার 3% পার এনাম ইন্টারেস্ট পেতেন। যদি কারেন্ট অ্যাকাউন্টে রাখেন তো কোনো ইন্টারেস্ট পাবেন না, এবং রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে তো রাখতেই পারবেন না। তো আপনার কাছে অপশান থাকবে ফিক্সড ডিপোজিটে। তো আপনি যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন তো আপনি অ্যারাউন্ড 5 থেকে 6% ইন্টারেস্ট পাবেন। তো এই যে ইন্টারেস্ট রেট আপনার হয় এটা পার এনাম হয়, মানে বছরে একবার আপনি ইন্টারেস্ট পাবেন। তো এটা হয়ে গেল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এবার আমরা কথা বলবো স্যালারি অ্যাকাউন্টের বিষয়ে। তো এই স্যালারি অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট হয় যেখানে নিয়োগকর্তা তার কর্মীদের বেতন রাখেন। নিয়োগকর্তা কোনো একটা ব্যাংকের সাথে যুক্ত হয়ে নিজের কর্মচারীদের জন্য ওই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন। একে এক রকমের সেভিংস অ্যাকাউন্ট বলাও যায়, যার মধ্যে ব্যাংক সাধারণত কোনো ইন্টারেস্ট দেয় না। স্যালারি অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়।
কেননা এর মধ্যে এমপ্লয়িজ বা কর্মচারী নিজের পুরো স্যালারির টাকা তুলতে পারে বা দ্বিতীয় কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে। সবশেষে আমরা কথা বলবো এনআরআই অ্যাকাউন্টের বিষয়ে। তো একে ওভারসিজ অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। এই অ্যাকাউন্ট ভারতীয় বা বেশিরভাগ বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত লোকেদের দ্বারা খোলা হয়। এটা 3 ধরনের হয়: এনআরও, এনআরই, এফসিএনআর। এনআরও মানে নন রেসিডেন্ট অর্ডিনারি সেভিংস অ্যাকাউন্ট বা এফডি অ্যাকাউন্ট। এটা রুপি অ্যাকাউন্ট হয়। এর মধ্যে যখন এনআরআই ফরেন কারেন্সিতে নিজের টাকা ডিপোজিট করে তখন ওটা অটোমেটিক্যালি এক্সচেঞ্জ রেটের অনুযায়ী আইএনআর মানে ইন্ডিয়ান রুপিতে পরিবর্তিত হয়ে যায়। যারা এনআরআই আছে তারা ভারত এবং ভারতের বাইরে তাদের অর্জিত সমস্ত অর্থ এনআরও ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারেন। এই অ্যাকাউন্টে সুদের আকারে অর্জিত আয় করযোগ্য হয়। পরবর্তী অ্যাকাউন্ট হলো এনআরই মানে নন রেসিডেন্ট এক্সটার্নাল সেভিংস অ্যাকাউন্ট বা এফডি অ্যাকাউন্ট। এনআরই ডিপোজিট অ্যাকাউন্ট এনআরও ডিপোজিট অ্যাকাউন্টের মতনই হয়, শুধু এর মধ্যে পার্থক্য এটাই যে এর মধ্যে এনআরআই শুধু বিদেশ থেকে ইনকাম করা টাকা রাখতে পারবে। এর জন্য এই অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট আয় করা হয় ওটা ইন্ডিয়াতে ট্যাক্সেবল হয় না। পরবর্তী অ্যাকাউন্ট হলো এফসিএনআর মানে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি এনআরও এবং এনআরই থেকে আলাদা হয়, কারণ এই অ্যাকাউন্টটি আইএনআর এর পরিবর্তে ফরেন কারেন্সির রক্ষণাবেক্ষণ করা হয়। তো আজ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।